এই এই ধর ওকে, ধর 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 ধর। আরে বেটাকে পালাতে দেওয়া যাবে না, ধর ওকে। আরে ধরবি তো, তাড়াতাড়ি চল। জ্যান্ত জ্বালিয়ে মারবো আজ তোকে, একবার হাতে পাই শুধু। তন্ত্রের জোরে মানুষ মারা, হাস্তর বের করছি দাঁড়া। ধর বেটাকে ধর, পালালো পালালো। না না, আমাকে মেরো না, আমি মরতে চাই না। আমাকে মেরো না, মেরো না আমাকে। ও কষ্ট হচ্ছে। না না না। কি হলো বাবা বীরু, এমন চিৎকার করে উঠলি কেন বাবা? আবার কোনো বাজে স্বপ্ন দেখেছিস? মা মা মা, আমাকে আমাকে বাঁচাও মা, ওকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কে মারবে তোকে? কার এত সাহস? তুই কি ভুলে গেছিস তুই জমিদার কৃষ্ণচন্দ্রের ছেলে বীরেন্দ্রচন্দ্র? তোর এভাবে ভয় পাওয়া মানায়? বাবা, ও বাবা, তুমি আমায় বাঁচাও বাবা। ও আসে প্রতিদিন রাতে আমাকে মারতে আসে। আমার খুব ভয় করে বাবা, খুব ভয় করে। ভয় পাস না বীরু, ভয় পাস না। এই দেখ আমি আছি, তোর বাবা আছে, তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই শুয়ে পড়, নে শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শুয়ে পড় বাবা। মায়ের সান্ত্বনায় খানিকটা নিশ্চিন্ত হয়েই বীরেন্দ্র আবার শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই সে তলিয়ে গেল গভীর ঘুমে। ছেলের ঘরে এক ভৃত্যকে পাহারায় রেখে জমিদারবাবু ও তাঁর স্ত্রী চিন্তান্বিত মনে ফিরে এলেন নিজের ঘরে। হ্যাঁ গো, তুমি কিছু করো না, ছেলেটার মুখের দিকে যে আর তাকানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ছেলেটা আমার শেষ হয়ে যাবে। এখনো কোনো কবিরাজ বুদ্ধি তোর বাদ রাখিনি গিন্নি, কিন্তু ওর কি হয়েছে কেউই তো বলতে পারছে না। কি যে করি? আমি বলি কি, তুমি কাশিতে গুরুদেবকে কালির চিঠি লিখে আসতে বলো। এখন খোকাকে যদি কেউ বাঁচাতে পারে একমাত্র উনিই পারবেন। বেশ, তাই লিখব। এখন ঘুমিয়ে পড়ো আর চিন্তা করো না। সকলে গভীর নিদ্রায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির এক কোণের একটা ঘরে তখনও দুটো মানুষ নির্ঘুম হয়ে রাত জেগে। কাকাবাবু, এইমাত্র দেখে এলাম ছোট কর্তা ঘুমোচ্ছেন, বড় কর্তারাও ঘরে চলে গিয়েছেন। আজকে রাতের জন্য এটুকু যথেষ্ট, আর কদিন পরেই আমাদের স্বার্থ সিদ্ধি হবে। আমার খুব ভয় করছে কাকাবাবু, আমরা কোনো ভুল করছি না তো? অপরাধের শাস্তি তো সবাইকে পেতে হয় রে মা। কখনো ঠাকুর নিজে সাজা দেন, আবার কখনো আমাদের মাধ্যমে দেন। তুমি আমার জন্য এসবে কেন জড়াতে গেলে বলো তো কাকাবাবু? কারণ সেই প্রথম দিন থেকেই তোকে আমার মেয়ে বলেই ভেবে এসেছি, আর মেয়ের জন্য বাবারা সব করতে পারে। মনে পড়ে সেই প্রথম দিনের কথা? আজ থেকে বছরখানেক আগে বিধবা লতিকাকে জমিদার বাড়িতে নিয়ে এসেছিলেন জমিদার গিন্নি। এই যে রামচরণ, এই হলো লতিকা, আজ থেকে আমাদের নতুন রাঁধুনি। ওকে রান্নাঘরের সব কাজকর্ম শিখিয়ে পড়িয়ে নিও, বুঝলে? আগে গিন্নি মাতাই হবে। এসো এসো মা, এসো এসো। যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বলুন না। তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, তার উপর তোমার এত কম বয়স, এই জমিদার বাড়িতে গাধার খাটুনি কেন খাটতে এলে মা? আমি এক অভাগী কাকাবাবু, সেই ছোটবেলায় বাপ মা হারিয়ে মামার কাছে মানুষ। মামি দু চোখে সহ্য করতে পারতো না আমায়, তাই তড়িঘড়ি এক বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার স্বামী মারা যান। তারপর শ্বশুর বাড়ি থেকেও আমাকে তাড়িয়ে দেয়, মামার বাড়িতেও আমার আর জায়গা হয় না। অনেক কষ্টে আমি এই কাজটা পেয়েছি কাকাবাবু। অন্তত আমার মতো অনাথ দুটো খেয়ে পড়ে তো থাকতে পারবে। আমাকে যখন কাকাবাবু বলে ডাকলি, তখন আজ থেকে আর নিজেকে অনাথ ভাবিস না। তোর এই কাকাবাবু আছে তো, আমরা কাকা ভাইজিতে মিলে এখানে বেশ থাকবো, বুঝলি? হ্যাঁ কাকাবাবু, তাই হবে। এরপর লতিকা জমিদার বাড়িতে পাকাপাকি ভাবে রান্নার কাজে লেগে পড়ল। লতিকা দেখতে যেমন সুন্দরী ছিল, তেমনি ছিল তার রান্নার হাত, আর তাই তার উপরেই নজর পড়েছিল জমিদারের একমাত্র ছেলে বীরেন্দ্রর। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন, ছোটবাবু, একে আমি বিধবা, তার উপরে এ বাড়ির রাঁধুনি। আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। কেউ মেনে না নিলে তোমায় নিয়ে আমি আলাদা থাকবো লতিকা, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আপনি সত্যি বলছেন ছোটবাবু? সত্যি সত্যি সত্যি,
তোমার কাছে আমি কিচ্ছু লুকাবো না। দেখো, আমি এর আগে বহু মেয়ের সাথে প্রেম করেছি, কিন্তু লতিকা তুমি আমাকে বদলে দিয়েছো। আমি সত্যি ভীষণ ভাগ্যবতী ছোটবাবু। পুকুরের নির্জন ঘাটে বীরেন্দ্র আর লতিকা যখন প্রেমালাপে মত্ত, তখন ঝোপের পিছন থেকে তাদের কথা শুনে ফেলে বৃদ্ধ রামচরণ। সেদিন সন্ধেবেলাতেই লতিকাকে একা পেয়ে রামচরণ বলল, মা লতিকা, তোকে একটা কথা বলি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ কাকাবাবু, বলুন না, এইভাবে কেন বলছেন? ছোটবাবুর সঙ্গে মেলামেশাটা বন্ধ কর, তোর ভালোর জন্যই বলছি। ওনারা আমাদের মনিক বটে, কিন্তু মানুষ ভালো না। আপনি এসব কি করে জানলেন কাকাবাবু? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয় রে মা, কিন্তু কথাটা জমিদার বাবুর কানে গেলে কেলেঙ্কারি অবস্থা হয়। তাছাড়া কি কাকাবাবু? তাছাড়া ছোটবাবু ঠিক কত মেয়ের সর্বনাশ করেছে তুই জানিস না? আমি জানি, আমি সব জানি। উনি আমার কাছে কিচ্ছু লোকাননি, কিন্তু এখন উনি বদলে গেছেন। ছোটবাবু আমাকে বলেছেন উনি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এসব কথায় ভেসে যাস না রে মা, পরে দুঃখ পাবি। তোর ভালোর জন্যই বলছি, সরে আয় ছোটবাবুর কাছ থেকে। আপনি না আমাকে আপনার মেয়ের চোখে দেখেন কাকাবাবু? আপনি কি চান না আপনার মেয়েটা একটু সুখী হোক? নাকি আমি জমিদার বাড়ির বউ হব আর আপনি চাকর হয়ে রয়ে যাবেন, সেটা আপনি মানতে পারছেন না? ছি 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 মা, তুই আমাকে এই চিনলি? বেশ, আমি আর কিছু বলবো না, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। বীরেন্দ্র আর লতিকার ঘনিষ্ঠতা যত বাড়তে লাগলো, আর একদিকে বাড়তে লাগলো লতিকা আর তার কাকাবাবুর মধ্যেকার দূরত্ব। একদিন লতিকা সকাল সকাল রান্নার জোগাড় করছে, এমন সময় ব্যাগ ভর্তি প্রচুর বাজার নিয়ে ঢোকে রামচরণ। এই নে মা, আজকের বাজার। আমি হারুর মাকে বলেছি তোকে এসে সাহায্য করবে, এত রান্না তুই একা হাতে করতে পারবি না। আজ এত বাজার করেছেন? কোনো অনুষ্ঠান আছে নাকি জমিদার বাড়িতে কাকাবাবু? ও মা, তুই জানিস না আজ তো ছোটবাবুর বিয়ের পাকা কথা বলতে মেয়ের বাড়ি থেকে অনেক লোকজন আসবে। রামচরণের কথা শুনে লতিকা ওই অবস্থাতেই ছুটে যায় বীরেন্দ্রর ঘরের দিকে, কিন্তু তার ঘরের দরজার সামনে এসেই থমকে যায় সে। বীরেন্দ্রর ঘরে জমিদার ও তাঁর গিন্নি ছেলের সঙ্গে কথা বলছেন। বলি, বিয়েটা তবে সামনের অঘ্রাণেই পাকা করে ফেলতে বলবো আজকে, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। তাছাড়া মালতী বালা হলো পাশের গ্রামের জমিদারের একমাত্র মেয়ে, বুঝলে? ওর সাথে বিয়ে হলে পাশের গ্রামের জমিদারিটা বীরেন্দ্রই হবে বলা চলে। ওহ বাবা, তুমি থাকো তোমার বিষয় আশয় নিয়ে। তা বাবা বীরু, মেয়েকে তোর পছন্দ তো? হ্যাঁ মা, পছন্দ। অমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মেয়ে তো মানে এই জমিদার বাড়ির বউ হওয়ার যোগ্য, তাই না? একদম ঠিক বলেছিস। যাই হোক গিন্নি, চলো চলো, এখানে বসে থাকলে হবে না, অনেক কাজ পড়ে আছে। ওনারা আর একটু বাদেই এসে পড়লেন বলে। জমিদার ও তার গিন্নি বীরেন্দ্রর ঘর থেকে বেরিয়ে যেতেই, ও বাবা, ইয়ে কি তুমি এখন এই সময় আমার ঘরে কি করছো? তোমাকে না বলেছি রাতের বেলা আমার ঘরে আসবে, সবার চোখের আড়ালে? আড়ালে আড়ালে আর কত ছোটবাবু, আপনি এইভাবে সর্বনাশ করলেন আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। ও, সব জেনে গেছিস দেখছি। ভালোই হলো, ওসব কথা তুই ভুলে যা। তবে হ্যাঁ, বিয়ের পরেও তোকে মাঝে সাঝে আমি একটু ভালোবাসবো, ঠিক আছে? চিন্তা করিস না। ছি ছোটবাবু, ছি, আপনি এত নোংরা মানুষ। দিনের পর দিন ভালোবাসার কথা বলে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার চরম সর্বনাশ করতে আপনার বিবেকে বাঁধলো না? এই শোন, এসব নাটক আমার সামনে করিস না তো। তোর মতো বিধবা কাজের মেয়েকে বিয়ে করব আমি? হ্যাঁ, ভালোবাসবো আমি? বামন হয়ে চাঁদ ধরবার শখ আর কি। নাটক তো এতদিন আপনি আমার সাথে করেছেন ছোটবাবু। আমি আপনাকে বিশ্বাস করে আমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম, আর আপনি কি না? এই 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 এসব এসব নাকি কান্না আমার সামনে কাঁদবি না তো। যা, বেরো এখান থেকে। আমি জমিদারের ছেলে, তোদের মতন মেয়েদের নিয়ে ওই ওই ফুর্তিটুকুই ঠিক আছে, বিয়ে নয়। বেরিয়ে যা এখন। আমি এক্ষুনি গিন্নিমার কাছে গিয়ে সব জানিয়ে দেব, বলবো আপনি কতটা খারাপ। বল 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 বল, যা বল। এই যে রান্নার কাজ করে দুটো খেতে পড়তে পারছিস, সেটাও যদি হারানোর ইচ্ছে থাকে তো বল না, মা তোকে এই বাড়ি থেকেই দূর করে দেবে। রাগে দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে লতিকা জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছায় গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে। হে ভগবান, আমি কি দোষ করেছিলাম তোমার কাছে যে আমার জীবনটা এরকম নরক করে দিলে তুমি?
বাপ মাকে হারিয়ে অনাথ হলাম, বিয়ের পর স্বামী হারিয়ে বিধবা হলাম, সেই শাস্ত্রয়ও চলে গেল। এতদিন পর যাও বা কাউকে ভালোবাসলাম, ভালোবাসা পেলাম, সেও কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি কি আর কাউকে আমার এই মুখ দেখাতে পারবো? না না, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরণই ভালো। এই বলে লতিকা কাঁদতে কাঁদতে গাছের ডালের সাথে হাতের দড়িটা শক্ত করে বেঁধে ফাঁস তৈরি করে। এরপর এমন সময় ছিটকে পড়ে গেল সে। মুখ তুলতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রামচরণ। এ কি কাকাবাবু, আপনি এখানে? এ তুই কি করতে যাচ্ছিলি মা? আত্মহত্যা যে মহাপাপ। আমি নিজেই তো একটা পাপী কাকাবাবু। মিথ্যে ভালোবাসার মোহে অন্ধ হয়ে ধরাকে সরাজ্ঞান করে বসেছিলাম। এমনকি আপনি আমাকে পরিচয়ের প্রথম দিন থেকে মেয়ের মতো স্নেহ করেছেন, সেই আপনাকেও আমি কুকথা বলেছি। আমার মতো মেয়ের মরণই ভালো। কেন বাঁচালেন আপনি আমাকে? পাগলি মেয়ে আমার, আমি কি ওসব মনে রেখেছি নাকি? আর শোন, ভালোবাসা কোনো পাপ নয়, তুই পাপী নোস। বরং পাপী তো সেই মানুষগুলো যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না। কিন্তু ওরাই তো সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে কাকাবাবু, আর কলঙ্কিনী হবে আমাদের মতো মেয়েরা। ওদের কেউ শাস্তি দেবে না, কেউ না। শাস্তি তো ওদের পেতেই হবে। তো সর্বনাশ যে করেছে তাকে শাস্তি পেতে দেখতে চাস না তুই? চাই তো, 100 বার চাই, কিন্তু কে দেবে ওদের শাস্তি? আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। আমি দেব। আপনি কি শাস্তি দেবেন ছোট বাবুকে? মৃত্যু। সারাদিন এই বিষয়ে আর একটিও কথা বলে না সে। অবশেষে গভীর রাতে জমিদার বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন। তখন চুপি চুপি লতিকার ঘরে এলো রামচরণ। তোকে আজ যে কথাগুলো বলবো তা দিনের বেলায় বলা সম্ভব নয়। কোত্থেকে কে শুনে ফেলবে তার নেই ঠিক। তাছাড়া আজ বহু বছর আমি এই সত্য গোপন করে রেখেছি। কি সত্য কাকাবাবু? আমার আসল পরিচয়ের সত্য। মানে আমি ঠিক বুঝলাম না। আমি এই জমিদার বাড়িতে কাজ করা শুরু করেছি বছর 5 আগে। তার আগে এখান থেকে বহু ক্রোশ দূরের এক গ্রামের শ্মশানে আমি তন্ত্র সাধনা করতাম। দীর্ঘদিনের সাধনার ফলে বেশ কিছু শক্তি অর্জন করেছিলাম আমি, আর সেই শক্তি আমি মানুষের কল্যাণের কাজে লাগাতাম। কিন্তু একদিন সেই মানুষের ভালো করতে গিয়েই আমার এই হাত দিয়ে আমি বিশাল বড় অপরাধ করে ফেললাম। কি অপরাধ কাকাবাবু? নিজের অর্জিত শক্তি নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম, বড় বেশি আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী হলো আমার কাল। আমি নিজের অজান্তেই একটা ভুল করে ফেললাম, যার ফল ভোগ করতে হলো বেশ কিছু গ্রামবাসীকে। আমার ওই সামান্য ভুলের জন্য মৃত্যু হলো তাদের, আর এক নিমেষে গোটা গ্রাম ক্ষেপে উঠলো আমার উপর। তারা আমাকে এই মারে কি সেই মারে। আমি কোনো রকমে সেই গ্রাম থেকে পালিয়ে আত্মরক্ষা করেছিলাম। তারপরে এই গ্রামে এসে জমিদার বাড়িতে কাজে ঢুকি। সেই দিন থেকে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তন্ত্র কোনোদিন কারোর ভালো করতে পারে না। তাই প্রতিজ্ঞা করেছিলাম যে আর কখনো তন্ত্র সাধনা করব না। কিন্তু এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ আমার সেই প্রতিজ্ঞা ভাঙার সময় এসেছে। মানে হলো আগামী অমাবস্যায় আমি আবার সাধনায় বসবো, এবং সেটা ওই জমিদারের ছেলেকে শাস্তি দেওয়ার জন্য। ওর বিরুদ্ধে প্রেত চালনা করব আমি। এখানে শুধু তোকে একটা সাহায্য করতে হবে মা। কি সাহায্য? এই গ্রামে কার বাড়িতে কুচকুচে কালো ছাগল আছে সেটা আমাকে খোঁজ নিয়ে জানাতে হবে। কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? সেই ছাগল বলি দিয়ে সন্তুষ্ট করতে হবে প্রেতকে। তারপর 3টে অমাবস্যায় ছাগল বলি দিলে প্রেত ছোটবাবুকে সম্পূর্ণ নিজের বশে করে নেবে। একটু একটু করে ভেতর থেকে শেষ হতে থাকবে সে। অবশেষে 4র্থ অমাবস্যায় বলি দিয়ে প্রেতের খিদে শান্ত করতে পারলেই ছোটবাবুর মৃত্যু নিশ্চিত। এমনটা কি সত্যি সম্ভব কাকাবাবু? আমার যেন বিশ্বাস হচ্ছে না। সম্ভব রে মা, সব সম্ভব। আগামী পরশু অমাবস্যা, তার আগে কালো ছাগলের খোঁজ এনে দিবি আমাকে। ও মা, এই যে দেখি ভোর হয়ে গেছে, এক্ষুনি সবাই উঠে পড়বে, নয়তো কেউ দেখলে সন্দেহ করতে পারে। আমরা পারবো তো কাকাবাবু? পারতে হবেই। তোর কাকাবাবু যতদিন বেঁচে আছে তোর কেউ ক্ষতি করে পার পাবে না।
এরপর রামচরণ ঠিক যেভাবে বলেছিল সেভাবেই পরপর 3টি অমাবস্যায় 3টি ছাগল বলি দিয়ে প্রেতকে আহ্বান করে সন্তুষ্ট করে এবং তাকে চালনা করে বীরেন্দ্রর প্রতি। আর সেই প্রেতের প্রভাবেই বীরেন্দ্ররাজ এই অবস্থা। সারাক্ষণ মৃত্যু ভয় থাকে, বিয়েও ভেঙে গেছে তার। আর 1 সপ্তাহ পর শেষ অমাবস্যা, তারপরেই যত দিন যাচ্ছে বীরেন্দ্রর অবস্থা তত খারাপ হচ্ছে। তাকে এখন ঘরে বন্দি করে রাখা হয়েছে। এদিকে চিঠি পেয়ে অমাবস্যার ঠিক 2 দিন আগে জমিদার বাড়িতে এসে হাজির হলেন গুরুদেব। জমিদার ও তাঁর গিন্নির মুখে বীরেন্দ্রর অবস্থার কথা শুনে এবং নিজের চোখে বীরেন্দ্রকে দেখে গম্ভীর মুখে নিজের ঘরে এসে বসলেন তিনি। আর কিছুক্ষণ পরেই ওই ঘরে এলেন জমিদার ও তাঁর স্ত্রী। গুরুদেব, গুরুদেব, আমার ছেলেটাকে বাঁচান গুরুদেব। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি এমন হলো আমার ছেলেটার গুরুদেব? শান্ত হ, শান্ত হ। আচ্ছা, একটা কথা বলতো, ও কবে থেকে এমন করছে? 3 মাসের বেশি হয়ে গেল গুরুদেব। যত দিন যাচ্ছে ওর অবস্থা তত খারাপ হচ্ছে। আমার সুস্থ সবল ছেলেটার উপর কার যে নজর লাগলো। প্রেতের নজর পড়েছে ওর উপর। মানে মানে তোর ছেলের প্রতি প্রেত চালনা করা হয়েছে। ওকে দেখে যা বুঝলাম, এ বড় শক্তিশালী প্রেত। কে করলো এমন? তাকে শেষ করে দেব আমি। আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার আগে তোর ছেলেকে বাঁচাতে হবে রে। কি করতে হবে আপনি বলুন শুধু গুরুদেব। বীরেন্দ্রকে বাঁচাতে যা করতে হয় আমি সব করব। 2 দিন পর অমাবস্যা। এই 2 দিনের মধ্যে এই গ্রামের কারো বাড়ির কুচকুচে কালো ছাগল চুরি গেলে সেই খবর যেন তুই পাস, সেই ব্যবস্থা কর। তবে এই কাজ যেন গোপনে হয়, সে খেয়াল রাখিস। বেশ, তাই হবে। গুরুদেবের কথা মতন সারা গ্রামে জমিদারের চর ছড়িয়ে গেল। অমাবস্যার দিন সকালে খবর এলো বিশু ময়রার কালো ছাগল গত রাতে চুরি গেছে। এই খবর জমিদার গুরুদেবকে জানাতেই তিনি বললেন, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এই প্রেত বড় শক্তিশালী। একে থামাতে হলে আর তোর ছেলেকে বাঁচাতে হলে আজই এর পেছনের লোককে বের করে বলি বন্ধ করতে হবে, নইলে তোর ছেলের মৃত্যু অবধারিত। কিন্তু কিভাবে বুঝবো সে কে? কোথায় পাবো তাকে? এসব কাজের উপযুক্ত স্থান হলো শ্মশান। আজ রাত ঠিক 12টায় শ্মশানে যেতে হবে আমাদের। তৈরি থাকিস। সেদিন মধ্যরাতে জমিদার তার জন লেঠেলার গুরুদেবকে সঙ্গে করে চুপি চুপি পৌঁছে গেল শ্মশানে। শ্মশানে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল জমিদারের। কারণ শ্মশানের এক প্রান্তে একটি যজ্ঞকুণ্ডের সামনে বসে আছে তাঁরই বাড়ির চাকর রামচরণ এবং রাঁধুনি লতিকা। লতিকার হাতে ধরা কালো ছাগলের দড়ি। জমিদারের লোক হই হই করতেই লতিকা ভয় পেয়ে ছাগলের দড়িটা ছেড়ে দিল, আর সাথে সাথেই ছাগলটা পালিয়ে গেল। এ কি করলি মা? ছাগলটা ছেড়ে দিলি? এক্ষুনি যে প্রেত এসে রক্ত চাইবে। তোদের এত বড় আস্পর্ধা! তোরা আমার নুন খেয়ে আমার সাথেই নেমোখারামি করিস? আমার ছেলেকেই মারতে চাস তোরা? আপনার ছেলে আমার লতিকা মায়ের চরম সর্বনাশ করেছে। শুধু তাই নয়, এমন অসংখ্য মেয়ের সর্বনাশ করেছে ও। ছোট বাবুর মৃত্যুই প্রাপ্য। তবে রে, রক্ত দে আমায়, রক্ত, রক্ত। কি করি এখন? ছাগলটা তো পালিয়ে গেল। কাকা বাবু, ও যে আমার দিকেই আসছে। রক্ত খাবো আমি, রক্ত। রামচরণ হাঁড়ি কাঠে নিজের মাথা রেখে নিজেকেই বলি দিয়ে দেয়। পারলাম না আপনার ছেলেকে বাঁচাতে। না না না। জমিদার যতক্ষণে ছুটতে ছুটতে বীরেন্দ্রর ঘরের সামনে এসে পৌঁছলেন, ততক্ষণে বীরেন্দ্রর বুক চিরে তার হৃৎপিণ্ড খেয়ে অদৃশ্য হয়েছে প্রেত। ঘরে পড়ে আছে শুধু তার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ।